নমস্কার বন্ধুরা, তোমরা জানো যে গত 3 তারিখ যে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল ডিভিশন বেঞ্চের, সেই রায়কেই কিন্তু সুপ্রিম কোর্ট বজায় রেখেছেন এবং সুপ্রিম কোর্ট যে 26,000 প্রায় যে চাকরি, অর্থাৎ স্কুল শিক্ষকের যে চাকরি, সেই চাকরি কিন্তু তারা বাতিল করে দিয়েছেন। তোমরা সবাই জানো যে এই চাকরি বাতিল হয়ে গেছে। যারা এত বছর ধরে চাকরি করছিল, 2016 সাল থেকে এটা 2025, প্রায় 7 বছর হতে চললো তারা কিন্তু চাকরি করছিল নিজস্ব যোগ্যতার সঙ্গে। যোগ্য প্রার্থী যারা, সেই যোগ্য প্রার্থীরা তারা নিজেরাও জানে, এবং সরকার থেকে শুরু করে সমস্ত স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে বাকি যারা কনসার্ন আছে তারা প্রত্যেকেই জানে যে যোগ্য প্রার্থী তারা ছিল, এবং সেই যোগ্যতার নিরিখে যারা চাকরি করছিল তাদের চাকরিও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে গেছে। এবং এর একটাই প্রধান কারণ, সেটা হচ্ছে রাজ্যের সরকার, স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু সেপারেট করে দিতে পারেননি যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। এবং যে ওএমআর সিট, সেই ওএমআর সিট কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, অর্থাৎ নষ্ট করা হয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে। এবং মূল যে পাণ্ডা ছিল এই চক্র এবং এই জালিয়াতির পার্থ চট্টোপাধ্যায়, যেটা আমরা নিউজ মারফত জানতে পারছি যে সিবিআই এবং ইডি প্রত্যেকেই কিন্তু তারা যখন চার্জশিট দিচ্ছেন, প্রত্যেকেই আমরা নিউজ পেপারে দেখছি যে তিনি কিন্তু প্রাইম অ্যাকিউজড হিসেবেই উঠে আসছেন এবং তিনি কিন্তু এটার মাস্টার মাইন্ড ছিলেন। 25,752 জনের যে চাকরি চলে গেল, এখন একটাই উপায় তাদের, যে তাদেরকে কিন্তু পরীক্ষার মাধ্যমেই আবার আসতে হবে। যারা যোগ্য তাদেরকে আবার যোগ্যতার প্রমাণ দিতে হবে। এবং এই যোগ্যতার প্রমাণ দিতে গিয়ে একটা ঘটনা হচ্ছে যে যারা এত বছর পর চাকরি করছে, সংসার করছে, বিভিন্ন সাধারণ মানুষ, তারা এর পরে কিন্তু এই যে 3 মাসের মধ্যে নিয়োগ করা হবে, একে তো তারা একটা টেনশনের মধ্যে আছে যে তারা প্রায় 3 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে, নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে। এর মধ্যেই 26,000 জনের মধ্যে যে তারা আসতে পারবে, যে 26,000 জনের চাকরি গেল, এর মধ্যে যারা যোগ্য প্রার্থী আছে তারাই যে প্রত্যেকেই ইনক্লুডেড হবে। আমাদের যদি দেখা যায় যে এই যোগ্য প্রার্থীদের একজনও কিন্তু পরীক্ষাতে তিনি কোয়ালিফাই করতে পারলেন না, এটা হতেই পারে। আমাদের সারা জীবন ধরে আমাদের তো পরীক্ষা প্রশ্ন এবং পরীক্ষা নিয়ে আমাদের ভাবা কাজ নয়। চাকরি পাওয়ার পর একটা মানুষের আরও অন্যান্য ধরনের বাড়ির কাজ থাকে, সেখানে পড়াশোনার থেকে তারা একটু দূরেই সরে যায়। মানে দূরে মিনস সে শিক্ষকতা করছে, তার একটা স্কুল কন্টেন্ট নিয়ে স্কুলে যেখানে চাকরি করছে, 9, 10 হোক, 11, 12 হোক, বাট তার যে চাকরির পরীক্ষার যে প্রিপারেশন, সেটার সঙ্গে কিন্তু সম্পর্কটা থাকে না। ন্যাচারালি তাদের কিন্তু পরীক্ষা দিয়ে পাওয়ার চান্সটা 100%টা কিন্তু নয়। এর একটা মূল হচ্ছে এই যে চাকরি বাতিল হলো, অর্থাৎ ওএমআর সিটটাকে যে নষ্ট করে দেওয়া হলো, এই ওএমআর সিটটা যদি থাকতো তাহলে কিন্তু এই প্যানেলটা হয়তো বাতিল হতো না, যোগ্যরা হয়তো থাকতো। অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন তারা কারা যোগ্য সেটা জানতে কিন্তু একমাত্র ওএমআর সিটটাই কিন্তু মানে একটা ছিল অস্ত্র। তবে ওএমআরের যে হার্ড কপি নষ্ট করে দেওয়া হয়েছে, সে কারণেই কিন্তু যোগ্য অযোগ্য পৃথকীকরণটা সম্ভব না হওয়ায় সকলের চাকরি কিন্তু বাতিল হয়ে গেল। তাহলে হার্ড কপি কেন নষ্ট করে দেওয়া হলো, কেন সেগুলো সংরক্ষিত করা হলো না, পেপার কপিগুলো কেন সংরক্ষণ করা হলো না, কি নিয়ম বলছে? যে যখন এসএলএসটির বিজ্ঞপ্তি জারি করা হয় 2016তে, এসএসসি যে রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট, তার আগেই কিন্তু বিধানসভায় একটা আইন আনা হয়, সেটা পাস করিয়ে নেওয়া হয়। সেখানে বলা হয় যে 1 বছরের মধ্যে ওএমআর সিটের হার্ড কপি নষ্ট করে দেওয়া হবে। রাজ্যের বিধানসভায় কিন্তু সর্বসম্মতিক্রমে এই বিল পাস করা হয়, তাতে রাজ্যপালও সই করে দেন। এবং জানা যাচ্ছে যে রিক্রুটমেন্টের যে নানা সময়ে সংশোধন কিন্তু শিক্ষা দপ্তর করে, এটা করতেই পারে। এদিকে এই যে নয়া আইন আসার পর 2016 সালের যে এসএলএসটি বা স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, এই আইনটা মেনে 1 বছর পর কিন্তু ওএমআর সিটের যে কপি সংরক্ষণ করা হবে, এটা কিন্তু ঠিকঠাক ছিল। এবং যেহেতু একটা বিধানসভা আইন পাস করানো ছিল, তাহলে 1 বছর সংরক্ষণ করে রাখা হবে। এরপর 2016 সালের এসএসসি নিয়োগটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আরটিআই যখন করে চাকরি প্রার্থীরা, এবং ওএমআর ডিজিটাল কপি দিয়ে দেয় স্কুল সার্ভিস কমিশন তাদেরকে, যারা আরটিআই করেছিল রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 অনুযায়ী, তখন মনে করা হয়েছিল যে হার্ড কপি না থাকলেও ডিজিটাল কপি সংরক্ষণ করে রেখেছে এসএসসি, তাই তারা এই ওএমআর সিটে তারা আরটিআই যে অ্যাপ্লাই বা যে রিপ্লাই সেটা দিতে পারছে, বা তাকে কপিটা দিতে পারছে ক্যান্ডিডেট।
কিন্তু আদতে ব্যাপারটা অন্য ছিল। পরে কিন্তু অন্য কথা জানা যায় যে কলকাতা হাইকোর্টে যখন মামলা হয় তখন আবেদনকারীরা জানায় যে এসএসসি তাদের ওএমআর সিটের ডিজিটাল কপি দিয়েছে। সেই কপিতে লেখা ছিল যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ওই কপি দেওয়া হয়েছে। তবে স্কুল সার্ভিস কমিশন যে কপি দেওয়া হয়েছিল, পরে যখন সুপ্রিম কোর্ট অবধি যে জল গড়ায়, এই মামলাটা গড়ায়, তখন এসএসসি জানায় যে তাদের কাছে ওএমআর সিটের ডিজিটাল কপিও নেই, তাদের কাছে ওএমআর সিটের ডিজিটাল কপি নেই। এরপরেই কিন্তু প্রশ্নটা উঠে যায় যে তাহলে যারা আরটিআই করে ডিজিটাল কপি পেল তারা কীভাবে পেল। তখন কমিশন আবার জানাচ্ছে যে নাইসা বলে একটা কোম্পানিকে ওই পরীক্ষার ইভালুয়েশন বা মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেটা আবার তারা আবার একটা সাব কন্ট্রাক্ট দেয় একটা কোম্পানি, ডেটা স্ক্যানটেক সলিউশন, তাকে তারা সাব কন্ট্রাক্ট দেয় ওই কাজটা করার জন্য। এবং সংশ্লিষ্ট সংস্থার থেকেই ওএমআর ডিজিটাল কপি নিয়ে আবেদনকারীদের দেওয়া হয় বলে জানায় স্কুল সার্ভিস কমিশন। এদিকে নাইসার যে দেওয়া ফাইল সেটা কিন্তু একেবারে সঠিক বলে মানতে চায়নি সুপ্রিম কোর্ট। 2016 সালের এসএসসি মামলায় রায় দিতে গিয়ে শীর্ষ আদালত জানায় যে স্কুল সার্ভিস কমিশনের কাছে হার্ড কপি বা ডিজিটাল কপি থাকলে সম্পূর্ণ প্যানেল বাতিল না করার যুক্তি হয়তো মেনে নেওয়া যেত। পার্টলি যারা অবৈধভাবে ঢুকেছে তাদেরকে বাদ দেওয়া যেত যদি হার্ড কপি বা সফট কপি থাকতো। তবে এসএসসি মেনে নিয়েছে যে প্যানেল প্রকাশের 1 বছরের মধ্যে নিয়ম মেনে ওএমআরের হার্ড কপি নষ্ট করে দেওয়া হয়েছে, ডিজিটাল কপিও তারা রাখেনি। তাহলে পুরোটাই একেবারে জিরো হয়ে গেল। তাহলে কি থাকলো? না হার্ড কপি না সফট কপি, কিছু নেই। তাহলে কে নকল কে আসল এটা বাঁচবে কে? এটা তো আর কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের দায়িত্ব নয়। যে অর্গানাইজেশন পরীক্ষা চালিয়েছিল তারা যেখানে কন্ট্রাক্ট দেয়, যে কোম্পানিকে তারা কাজটা বরাদ দিয়েছিল, তাদের কাছ থেকে হোক বা তাদের কাছে থেকে নিয়ে তাদের যেটা প্রিজার্ভ করে রাখার অ্যাটলিস্ট ডিজিটাল কপি, কারণ মামলা মোকদ্দমা তো হতেই পারে। তাহলে এই দায়িত্বটা স্কুল সার্ভিস কমিশন কিন্তু করলো না। তার ফলে কি হলো? তার ফলে নিরীহ যারা যোগ্য, যারা মেধাবী ছাত্রছাত্রী, যারা পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিল, তাদের নিজের যোগ্যতায় পেয়েছিল, তারা পরিশ্রম করে চাকরিটা পেয়েছিল, অক্লান্ত পরিশ্রম করে চাকরিটা তারা পেয়েছিল, বরাবর তারা স্কুল থেকে মেধাবী ছাত্রছাত্রী যারা ছিল, গোল্ড মেডেলিস্ট ছাত্রছাত্রী ছিল, তাদেরও চাকরিটা কিন্তু চলে গেল। একটা চাকরির পরীক্ষা, এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয় যে 60% পেলে তাকে ফার্স্ট ডিভিশন বলা হবে। চাকরির পরীক্ষা অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট হবে। 16 থেকে 26 হতে চলল, প্রায় 9 বছর পরে তাকে যখন পরীক্ষা দিতে হচ্ছে, সেই চাকরি প্রার্থী তার সেই সময়ের যা মেধা ছিল, তার সেই সময়ের যা অ্যাকাডেমিক পড়াশোনার ব্যাপারে তার যে কন্ট্রিবিউশন ছিল, সেটা কিন্তু এখন থাকবে? তারপরে সাথে তার এই টেনশন ঢুকে গেল, তার লোন, তার বেতন বন্ধ হচ্ছে। যবেই পরীক্ষা হোক, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানাচ্ছেন যে 3 মাসে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, সেটা 6 মাস 1 বছর হতে পারে। 1 বছর ধরে তার যে বেতনটা সে পাবে না, তার চাকরি চলে গেছে, তার সংসার চলবে কী করে? তারপর সে পড়াশোনা করবে এই এত টাকা দায়টা মাথার উপর নিয়ে, তারপর সে পড়াশোনা করে সে কি আর র্যাঙ্ক করতে পারবে আগের বারের মতো, 9 বছর আগের মতো? এটা পারবে না, হয়তো পারবে না। অনেকেই পারবে, অনেকে হয়তো নাও পারতে পারে। এই ভয়াবহ দুর্বিষহ অবস্থা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য নামিয়ে আনলো যারা, তাদের কবে শাস্তি হবে?